দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ঠিক যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিক এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক, কারণ স্বরাষ্ট্র মন্ত্রক যার হাতে ছিল সেখানেই রয়েছে অমিত শাহ, বিদেশ মন্ত্রক যার হাতে ছিল সেখানেই রয়েছে এস জয়শঙ্কর। এবং এখানেই প্রশ্ন উঠছে যে এর আগে অর্থাৎ রিসেন্টলি ঘটে যাওয়া জম্মুর রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনা, এর আগে একাধিক ঘটনা ঘটছে একেবারে তিথি, এবং সেখান থেকেই বলতে হয় যে 2019-এর 14ই ফেব্রুয়ারি সেই ভয়াবহ স্মৃতি আজও দগ্ধ। প্রত্যেকটা ভারতবাসী, 40 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল পুলওয়ামার অনন্ত বিহারে, এবং তার পরিপ্রেক্ষিতে এই পুলওয়ামা বলতে গেলেই কিন্তু কোথাও একটা উড়ি সেক্টর যেন, কারণ এই উড়ি সেক্টরের পরেই তো পুলওয়ামার ঘটনা এবং একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের সেই ঘটনার পর এই প্রশ্ন উঠছে যে আজ জিরো আওয়ারে আমরা বোঝার চেষ্টা করব, তৃতীয় এনডিএ সরকার নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন আবারও কি জিরো টলারেন্স দেখাবে সন্ত্রাস দমনে, জঙ্গি দমনে? তার কারণ যেভাবে পুণ্যার্থী বোঝাই বাসের ওপর হামলা চালানো হলো এবং তাতে 10 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, বহু পুণ্যার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জম্মুর রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই সেই বাসে জঙ্গি হামলা, আহতদের সংখ্যা ক্রমশ বেড়েছে এবং গুরুতর অবস্থা। দিল্লিতে যেদিন নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণ সেদিনই পুণ্যার্থী বোঝাই এই বাসে জঙ্গি হামলা। তিথি, একদমই কাকতালীয় নয়, তবে ওয়াকিবহাল মহল বলছে যে গত 10 বছর মোদী সরকার জঙ্গি দমনে শত্রু দেশে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকে যোগ্য জবাব দিয়েছে, কিন্তু রিয়াসির ঘটনার পর একই পথে হাঁটবে কি এনডিএ সরকার? এই প্রশ্ন উঠছে তার একমাত্র কারণ এবারের মোদী সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি যে ক্ষমতায় আসীন হয়েছে তা নয়, অনেকটাই শরিক নির্ভর। তাই বোধহয় এই প্রশ্নগুলো সামনে আসতে শুরু করেছে। শরিকদের উপর নির্ভরতা কি জঙ্গি দমনে বাড়তি কোনো বাধা সৃষ্টি করবে? এই প্রশ্ন থাকছে যখন, তখন দেখুন বিশেষ প্রতিবেদন। এটা নতুন ভারত, শত্রুদের ঘরে ঢুকে মারবে। কর্ণাটকের বাগেলকোটে 2019-এর ভোট প্রচারে এই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের দিন কয়েক আগেই 26শে ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইকের মাধ্যমে পুলওয়ামা হামলার যোগ্য জবাব দিয়েছিল ভারত। নয়াদিল্লির কূটনৈতিক চাপের কাছে মাথা নত করে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরাতে বাধ্য হয়েছিল ইসলামাবাদও। 2019-এর আগে 2016-র 28 সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে হামলার বদলা পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে নিয়েছিল ভারতের সেনাবাহিনী। 2015-তে ভারতের প্রতিরক্ষা বাহিনী একই জবাব ফিরিয়েছিল নাগা জঙ্গিদের। 2015-র মণিপুরের চান্ডেলে ভারতীয় বাহিনীর উপর হামলার পাল্টা মায়ানমারে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে দিয়েছে দেশের সামরিক বাহিনী। ওয়াকিবহাল মহল বলছে প্রথম এবং দ্বিতীয় মোদী সরকারের পিছনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল, জোট শরিক নির্ভর ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স ভারত এই বার্তা দিতে সিদ্ধান্তহীনতায় না ভুগে সন্ত্রাসবাদে মদতদাতা শত্রু দেশে ঢুকে জঙ্গিবাদের কোমর ভাঙতে সবুজ সংকেত মোদী সরকারের। কারণ প্রথম এবং দ্বিতীয় মোদী সরকারের পিছনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দেশের সুরক্ষা নিশ্চিত করতে দ্ব্যর্থহীন ভূমিকা পালন করে প্রধানমন্ত্রীর দপ্তর। গত 10 বছর শরিকি চাপ সেভাবে সামলাতেই হয়নি নরেন্দ্র মোদীকে। রবিবার তৃতীয় মোদী সরকারের শপথ গ্রহণকালে জম্মুর রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে জঙ্গি হামলা। এই হামলার পিছনে লস্কর-ই তৈবার শাখা সংগঠন দায় স্বীকার করেছে। যোগ্য জবাব পাবে জড়িতরা, ঘোষণা জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার। এবার অবশ্য মোদী সরকারের শরিক নির্ভরতা বেশি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, কিন্তু জাতীয়তাবাদ নেশন ফার্স্ট নীতি নিয়ে গত 10 বছর সরকার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উরি হামলার পর ভারতীয় সেনাবাহিনীর মধ্যে প্রতিশোধ স্পৃহা জন্মেছিল, এই দাবি করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। জবাব দিতে পিওকেতে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর। রিয়াসির ঘটনার পরও বিহিত চেয়ে পথে মানুষ, দোষীদের শাস্তির দাবিতে সরব তারা। এবারও কি শরিক নির্ভর মোদী সরকার সার্জিক্যাল স্ট্রাইকে লস্কর-ই তৈবাকে ফিরিয়ে দেবে? রিয়াসির হামলার জবাব, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। গত 10 বছর এই নীতি প্রতিষ্ঠা পেয়েছে বলছে ওয়াকিবহাল মহল। এবারও এনডিএ শরিকদের পূর্ণ সমর্থন জোগাড় করে কি সন্ত্রাসবাদ নির্মূল করতে অল আউট ঝাঁপাবেন?
নরেন্দ্র মোদী? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। আর এখান থেকেই জিরো আওয়ারে তিথির সঙ্গে আমি অভিক আমরা বোঝার চেষ্টা করব জম্মু কাশ্মীরে পর্যটকদের বাসে জঙ্গি হামলা, এই হামলার পেছনে রয়েছে লস্কর ই তৈবা। বদলা নিতে ফের কি সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটবে ভারত? যাবে সার্জিক্যাল স্ট্রাইকে? এ প্রশ্ন উঠছে তিথি। একদমই মোদীর নয়া সরকার কোন পথেই জঙ্গি দমন করবে? কারণ শরিক নির্ভর মোদী সরকার কি বদলাবে জঙ্গি দমনের স্ট্র্যাটেজি? শরিকদের কারণে কি ধাক্কা খাবে মোদীর নয়া ভারতের ভাবনা? এই প্রশ্নগুলোই কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে আসছে অভিক। আর এখান থেকেই আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। আমি উৎপল স্যারকে স্বাগত জানাবো। এবং একই সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। আমি উৎপল ভট্টাচার্যের কাছে প্রথমে যাই। উৎপল বাবু, আমরা 2014 থেকে 2024 বিশ্বের দরবারে ভারতের অবস্থান, জঙ্গি দমনে, সন্ত্রাস দমনে ভারতের পদক্ষেপ ধারাবাহিকভাবে দেখার পর 2024-এ আবারও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এলো ঠিকই, কিন্তু 2014 একাই 282, 2019-এ একাই 303, কিন্তু 2024-এ এসে 240-এ থামতে হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই শরিকদের ওপর নির্ভরতা এনডিএ সরকার টিকে থাকার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টর কি জঙ্গি দমনে স্ট্র্যাটেজিতেও ফ্যাক্টর হবে? দেখুন, নিরাপত্তার ব্যাপারে, জঙ্গি দমনের ব্যাপারে বা যে কোনো এক্সটার্নাল কোনো অ্যাটাকের ব্যাপারে ওই নিরঙ্কুশ প্রাধান্য আছে কি এটা হচ্ছে এনডিএ সরকার কি মিলিটারি সরকার, এর ওপর নির্ভর করে না। মানে ফার্স্ট টার্ম অফ রেফারেন্স আপনারা যেটা বলছেন, আমি এটার সঙ্গে একদম মতামত করি না। আমাদের ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি আছে, ওরা যেটা ঠিক ভাববে সেটা ঠিক করবে। প্রত্যেকবার একই জিনিস, একই টেমপ্লেট। ওটা হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, 14 তারিখে হয়েছিল, 26 তারিখের মধ্যে জবাব দেওয়া হয়েছিল। একটু সিচুয়েশনসটা অন্যরকম ছিল, জবাব দিতেই হতো, অন্যভাবেও দেওয়া যেত। এইবারও যে ঠিক সেই জবাবটা সেইরকম ভাবেই দিতে হবে তার কোনো মানে নেই। সবসময় বলে না, টাইম অ্যান্ড প্লেস should be of our choosing, where you would like to eat, when you would like to eat, how you would like to eat. কিন্তু এর সঙ্গে যদি আপনি রাজনীতি যোগ করে দেন, আমাদের দেশটা তো আজকে হয়নি, মানে অনেক হাজার হাজার বছরের দেশ, কিন্তু 1947 থেকে আমরা এরকম বারবার দেখেছি। আর আপনি শুধু পাকিস্তানের সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকগুলো বলছেন কেন? 20শে জুন বোধহয় 2020-তে যে স্ট্রাইকটা হয়েছিল ইস্টার্ন লাদাখে ফ্রম চাইনিজ সাইড, আমরাও তার একটা খুব সুন্দর জবাব দিয়ে দিয়েছিলাম ওই বছরেই 3 মাসের মধ্যে। ওদের খুব ডমিনেটিং হাইটগুলো নিয়ে নিয়েছিলাম, তারপরেই লেন্ডোতে কথাগুলো এগোতে পেরেছিল। কাজেই আমাদের ক্ষমতাটা শুধু ওই পিওকে, পাকিস্তান, মায়ানমার বর্ডার এর মধ্যে সীমিত নয়, অনেক বড় দিকে সীমিত। আর এর সঙ্গে রাজনীতিটা এরকম ভাবে একেবারেই এবং ভারতের ক্ষমতার বিস্তৃত হয়েছে এবং জঙ্গি দমনে, সন্ত্রাস দমনে ভারতের দৃঢ় পদক্ষেপ। আসবো উৎপল বাবু, আমি একবার দেবাশিস নন্দীর কাছে এখান থেকেই বোঝার চেষ্টা করি। দেবাশিস বাবু, 1 জুন শেষ দফা নির্বাচন হওয়ার পর 4 জুন যখন ফল প্রকাশ হলো, তারপর বিভিন্ন বিশ্বের রাষ্ট্রপ্রধানরা নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছিলেন। এই খবরও হয়েছিল পাকিস্তানের তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা নেই। খুব কাকতালীয় না পরিকল্পিত যে যেদিন নরেন্দ্র মোদী শপথ নিলেন সেদিনই এই হামলা ঘটলো, অর্থাৎ রিয়াসিতে পুণ্যার্থীদের মৃত্যু হলো এবং তারপর পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা। আর এখানে স্পষ্ট হচ্ছে যে লস্কর ই তৈবা এই হামলার পেছনে যুক্ত। কোথাও কি গোটা বিষয়টার মধ্যে একটা সংযোগ, একটা যোগাযোগ, একটা লিঙ্ক পাচ্ছেন? লিঙ্ক থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে, দেখুন, পাকিস্তান তো অলরেডি এস্টাবলিশড টেররিস্ট স্টেট, মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র একে ডিক্লেয়ার করে দিয়েছে। ভারত যে প্রমাণ দিয়েছে বিভিন্ন সময়, মুম্বাই ইনসিডেন্টের পরে, আগে এস্টাবলিশড। আর পাকিস্তান নরেন্দ্র মোদী মানে যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করবেন তার আগে শুভেচ্ছা বার্তা জানাননি। সেটা পাকিস্তানের সাথে আমাদের যে ধরনের সম্পর্ক, মানে আমরা খুব একটা এক্সপেক্ট করি না পাকিস্তানের কাছ থেকে। এবং এই ঘটনার পরপরই যে জঙ্গি হানা হলো, এখান থেকে স্পষ্ট, অর্থাৎ কোথাও পাক সরকারের কাছে জঙ্গি যে নেতৃবর্গ রয়েছে, অর্থাৎ সেখানে যে রিলিজিয়াস লিডার্স রয়েছে এবং আইএসআই রয়েছে, তাদের একটা বার্তা ছিল ভারতকে একটা বিপাকে ফেলা, ভারতকে আবার সন্ত্রাসবাদী হামলার মাধ্যমে বিলম্বিত করা।
এবং তারপরে শুভেচ্ছা বার্তা জানানো, অর্থাৎ পুরো ব্যাপারটা একটা কোথাও একটা লিঙ্কেজ খুঁজে পাওয়া যায়। এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রের সাথে আর যাই হোক স্থায়ী সম্পর্ক তৈরি করা যায় না। কারণ বিভিন্ন সময়ে আমরা দেখেছি পাকিস্তান রাষ্ট্র সন্ত্রাসবাদকে শুধু মদতই করে না, সন্ত্রাসবাদকে কন্ট্রোলও করতে পারে না। এবং বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী যারা ইউএনও তে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, আবু সাইদ থেকে শুরু করে অন্যান্য জঙ্গি যারা ব্ল্যাকলিস্টেড হয়েছে পাকিস্তান, তাদেরকেও আশ্রয় দিয়েছে। চায়নাও তাকে মদত দিয়েছে, সমর্থন করেছে, অর্থাৎ সেখানে চীনেরও একটা মদত রয়েছে। সুতরাং পাকিস্তান পাকিস্তানের মতোই থাকবে আর আমরা আমাদের মতোই জবাব দেব। অর্থাৎ আবার যদি একটা পালাকোট হয়, অবাক হওয়ার কিছু নয়। কারণ উত্তরবাবু ঠিকই বললেন, শুধুমাত্র পাকিস্তান নয়, অর্থাৎ ভারতের যে বিদেশি নীতি সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসিটা এস্টাবলিশড। আমরা বেশ কয়েক বছর আগে মিয়ানমারকেও অল্প সময়ের জন্য মিয়ানমার সীমানায় ঢুকে আমরা কিন্তু জঙ্গিদের উপর আক্রমণ করে এসেছি। তারও বেশ কয়েক বছর আগে ভারত ভুটান সীমান্তে যখন কামতাপুরি জঙ্গিরা ওখানে ছিল, লুকিয়ে ছিল ভুটানে, তখন ভারতের সেনারা ওখানে গিয়ে অপারেশন করে এসছে এবং পাকিস্তানের সাথে তো করি। এবং এই ঘটনা যদি চায়নাও করে, চায়নার সাথে একইভাবে আমরা প্রত্যুত্তর দেবো। অর্থাৎ এই জিরো টলারেন্স পলিসির একটা পার্ট হচ্ছে ইউএসএ যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল, যেটাকে আমরা 9/11 ইনসিডেন্ট বলি, তখনকার প্রেসিডেন্ট জুনিয়র বুশ মার্কিন প্রেসিডেন্ট, তখন তিনি জিরো টলারেন্সের কথা বলেছিলেন। এবং তখন ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনিও সমর্থন করেছিলেন। তারপর থেকে দু দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হয়েছে 2004 সালে। ভারত বিভিন্ন দেশের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, দ্বিপাক্ষিক ভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে, রাশিয়ার সাথে, জাপানের সাথে সন্ত্রাসবাদ দমনকে কেন্দ্র করে। দেবাশিসবাবু, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা খুব স্পষ্টভাবেই দেখেছি এবং আপনি যেমনটা ব্যাখ্যা করছিলেন যে চীন, পাকিস্তান সব পক্ষই কাটা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো বিদেশ মন্ত্রকের দায়িত্বভার এস জয়শঙ্করের হাতেই আছে। কিন্তু অন্যদিকে আরো এক প্রকার শরিকদের মন জুগিয়ে চলাটাও একটা এই মুহূর্তে এই সরকারের কাছে বিশাল একটা দিক। সেক্ষেত্রে বিদেশ নীতিতে কোনো প্রভাব পড়বে কিনা এই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে অবশ্যই আসবো। আমি আসবো দেবাশিস বাবু, তার আগে একবার একটু উৎপল স্যারের কাছে যাওয়ার চেষ্টা করি। স্যার, একটা বিষয় তো ভীষণ ভাবে ঠিক যে পুঞ্চে হয়ে যাওয়া ঘটনা, রাজৌরিতে হয়ে যাওয়া ঘটনা, রিসেন্টলি ঘটনা, তার সঙ্গে এই রিয়াসের ঘটনা, একই দল একইভাবে যোগাযোগ রয়েছে তাদের, এবং যারা এই ঘটনা ঘটেছিলেন তারাই ওতপ্রোতভাবে এই রিয়াসের ঘটনার সঙ্গেও যুক্ত। কিন্তু মন্ত্রিসভা গঠনের দিন বা ওই সময়টাকেই কেন জঙ্গিদের তরফ থেকে বেছে নেওয়া হলো? দেখুন, আপনি যখন একটা কোনো কিছু ভালো কিছু করছেন, সেই দিন 9ই জুন গত পরশু দুটো জিনিস হচ্ছিল। আপনি ভারত আর পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচটাও ভুলে যাবেন না, সেদিনই নিউ ইয়র্কে হয়েছিল। তো তাতেও তারা হেরেছিল অবশ্য, যেটা ম্যাচ কি করে হারতে হয় তার প্রদর্শন। এবং খুব তাৎপর্যপূর্ণ, দিন কয়েক আগে উৎপল বাবু এই খবর আমরা করেছিলাম যে নিউ ইয়র্কে ভারত পাক ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে, এই খবর হয়েছিল, কিন্তু হামলা হলো রিয়াসে, কাশ্মীরে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই জন্য ওখানকার ম্যাচের জন্য ইউএস থেকে সিকিউরিটিও বিফ আপ করে দেওয়া হয়েছিল। তো ওরা এইরকম সময়ে যখন যেমন আপনার অ্যাটাক হয় কোথায়, ইন্টার ফরমেশন বাউন্ডারি ওখানটা হয়, ওই জায়গাগুলো একটু সেন্সিটিভ, একটু ভালনারেবল থাকে। সেই জন্যই এরকম সময়। আর একটা জিনিস, টেররিস্ট অ্যাটাকের সঙ্গে প্রোপাগান্ডা ওয়ারফেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা যেটা করবে, যদি 10 করে থাকে তার 100 প্রোপাগান্ডা হওয়া চাই। যেদিন ওরকম একটা কালারফুল সেরিমনি হচ্ছে, বাইরের দেশ থেকে এতজন হেড অফ দ্য স্টেটস এসছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মলদ্বীপ, সেশেলস, সব জায়গা থেকে। তো সেইখানে সেই দিনই যদি একটা কিছু ঘটনা ঘটাতে পারে, তার অনেক ভালো প্রচার হবে সারা পৃথিবীতে। সেই জন্যই সেই দিনটা বেছে নিয়েছিল। আর শুধু আপনারা লস্করে তৈবার কথা বলছেন, আমার তো মনে হয় এর সঙ্গে জৈশে মোহাম্মদও আছে। এই দুজনের দুটো ছোট ছোট স্প্রিন্টার গ্রুপ আছে। লস্করে তৈবা যেমন রেজিস্ট্যান্স ফ্রন্ট আছে, তেমনি জৈশে মোহাম্মদের আছে পিপলস অ্যান্টি টেররিস্ট ফ্রন্ট, PFF যেটাকে বলা হয়। এই দুটো ওই অঞ্চলটায়, আপনি যেমন বললেন না, রিয়াসি,
তারপরে একেবারে স্যার এখান থেকে আরো বিস্তারিত আলোচনায় আসবার চেষ্টা করবো। আমি দেবাশিস বাবুকেও সঙ্গে রাখতে বলবো, কারণ এই মুহূর্তে জিরো আওয়ারে আমাকে আর অভিককে একটা ছোট্ট বিরতি নিতে হবে। আলোচনার প্রেক্ষাপট অনেক বৃহৎ অভিক, কিন্তু একটা এবং খুব গুরুত্বপূর্ণ যে ইউপিএ 1 ইউপিএ 2 2004 2009 তুলনায় 2014 থেকে 24-এর ফারাক কতটি এবং কতটা ফারাক হতে পারে এই 24-এর নতুন এনডিএ সরকার শরিকদের সঙ্গে জোট বেঁধে, তা নিয়ে আলোচনায় ফিরবে একটা বিরতির প্রসঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবং যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু এনডিএ শরিক, মানে গত বছরও যেভাবে বা গত লোকসভা নির্বাচনের পর 2019-এও যেভাবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, তাতে হয়তো অতটা শরিক নির্ভর ভাবনা চিন্তা তাদেরকে করতে হয়নি। কিন্তু মন জুগিয়ে চলার ক্ষেত্রে বিদেশ নীতিতে কোনো পরিবর্তন আসবে নাকি এবারও জিরো টলারেন্সেই থাকবে বিদেশ মন্ত্রক, সেদিকেও একটা বিষয় রয়েছে। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনায় উৎপল বাবু তো রয়েছেন, আমি দেবাশিস বাবুর কাছে এই প্রশ্নটা রাখতে চাইবো। পলিসি কন্টিনিউ করবে, এটা ভারতের বিদেশি ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। কারণ সন্ত্রাসবাদকে কখনোই অসহনীয় অসহনশীলতা দেখাবে সন্ত্রাসবাদের প্রতি। এবং এস জয়শঙ্কর সিজন ডিপ্লোম্যাট, তিনি জানেন, তিনি সিকিউরিটি বোঝেন, তিনি বিদেশ নীতি বোঝেন, এবং তিনি যেহেতু দীর্ঘদিন বিদেশ মন্ত্রকে ছিলেন, সেক্রেটারি ছিলেন এবং বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফলে তিনি জানেন কি করতে হবে। পাশাপাশি এই অভিজ্ঞতার সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে শরিকি দল যারা রয়েছেন তাদের মধ্যে যদি কোনো এক্সপার্টাইজ থাকে এবং তাদের পরামর্শ অনেক সময় লাগতে পারে। কিন্তু আমার মনে হয় যে বিদেশ নীতির ক্ষেত্রে অবশ্যই কোয়ালিশন গভর্নমেন্ট হলে কিছুটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু দেশের নিরাপত্তার পোস্টে আমার মনে হয় যেই কোয়ালিশন গভর্নমেন্ট হোক তারা কিন্তু নিরাপত্তার পোস্টে তারা ঐক্যবদ্ধ হবেন এবং তারা অবশ্যই সহযোগিতা করবেন। যে চ্যালেঞ্জগুলো হতে পারে আগামী দিনে, পাকিস্তান শুধু তো মানে আমাদের এলওসি পেরিয়ে সন্ত্রাসবাদ ক্রস বর্ডার টেরোরিজম চালাবে না। পাকিস্তান যেটা করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে সন্ত্রাসবাদী মদত দেয়। মালদ্বীপসের টেরোরিস্ট মডিউল ছিল না, এখন হয়েছে মালদ্বীপসের ভ্যাকেন্ট আইল্যান্ডগুলোতে, বাংলাদেশে তো রয়েছে। এবং নেপালে দেখা গেছে কিছু পাকিস্তানি আইএসআই বা পাকিস্তানি জঙ্গিদের কিছু প্রতিনিধি ক্যাডার্স এবং সীমানায় ধরাও পড়েছে ভারত সীমানা নেপালে। গত বছর এরকম কিছু ইনসিডেন্টস হয়েছে, তার আগে হয়েছে। অর্থাৎ এই যে ভারত নেপাল সীমানা, এখানে আমাদের ফোকাস করতে হবে। উন্মুক্ত ভারত ভুটান সীমানা, এখানে আমাদের ফোকাস করতে হবে। ভারত বাংলাদেশের মধ্যে পোরাস বর্ডার রয়েছে, বিস্তীর্ণ অংশে ফেন্সিং নেই এবং ঢিলে ঢালার সীমানায় সুরক্ষা, এখানে আমাদের ফোকাস করতে হবে। অর্থাৎ শুধু পাকিস্তানের দিকে ফোকাস করলে হবে না। সুতরাং এর টেরিটোরিয়াল যে সিকিউরিটি, এটা ফোকাসের সাথে সাথে পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে কনফিডেন্স আনতে হবে। জিরো টলারেন্স পলিসি যারা তারাও নেয়, অবশ্যই নিচ্ছে, ভারত মেকানিজম করছে, কিন্তু আরো জোরালো করতে হবে। এছাড়া কিন্তু পুরোপুরি ভারতের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হবে না বলে আমার মনে হয়। একেবারে আমি এখান থেকে উৎপলবাবু একটা বিষয় বোঝার চেষ্টা করি, তার কারণ চীন যখন শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করার চেষ্টা করছিল তা নিয়ে আপত্তি জানিয়েছিল শ্রীলঙ্কা। ভারত মালদ্বীপের ইস্যুতে কড়া অবস্থান নেওয়ায় মহিউদ্দিন নিজে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলেন। পাকিস্তানের অভ্যন্তরে সাংসদরা সরব হয়েছেন যে পিওকেতে গৃহযুদ্ধ, পাকিস্তান এতটা পিছিয়ে পড়ছে, আর্থিক সংকটে পড়ছে, তাদের অন্তরেই একটা কোলাহল। এমতো অবস্থায় আন্তর্জাতিক বিশ্বের দরবারে ভারতের যে দাপট, ভারতের যে প্রভাব, তারপরেও এই ধরনের লস্করি তৈবা বা অন্যান্য সংগঠন তারাই হামলা চালিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বের দরবারে অন্যান্য রাষ্ট্রগুলি এটাকে কতটা নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে ভারতের পাশে দাঁড়াবে? দেখুন, টেররিজম বা যেটা ইউরোপে এখন আরম্ভ হয়েছে, অবশ্য ওদের কারণটা অন্য, ফিলিস্তিনি যে কারণ দেখাচ্ছে, বাট আপনি যদি দুটো একসঙ্গে যোগ করে দেখেন প্রবলেমটা একই। সেই জন্য ওরা সবাই দেওয়ার ভেরি অ্যাওয়্যার। কিন্তু যেটা প্রলিফারেট করে গেছে, যখন এখন ইংল্যান্ডে 45টা কাউন্টিতে ওদের মেয়র হচ্ছে পাকিস্তানের পুরনো লোকজন, ভদ্রলোক, যাই হোক, তো ওখানে ওই জন্য একটা ফোবিয়া তৈরি হয়ে গেছে। আমি কোনো রিলিজিয়ানের নাম করতে চাই না, এরকম ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে হয়েছে। সেই জন্য আপনি যে কথাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, ওদের একটু ব্যাকফুটে থাকতেই হবে। আমি একটা ছোট কথা বলি, এই অ্যাট্যাকগুলো জম্মু বা কাশ্মীরে না হয়ে আমরা সেটাকে জম্মু অ্যান্ড কাশ্মীর বলি না, এই অ্যান্ড জায়গা যেটাকে আছে, দোদা, কিস্তওয়ার, রিয়াসি, এই বেল্টার মধ্যে যেটা হচ্ছে আইডিয়াল প্লেস ফর দ্য টেররিস্ট হাইডিং, কারণ ওটা লো অল্টিটিউড মাউন্টেন উইথ ভেরি হাই ভেজিটেশন, মানে ওখানে কেভ আছে, ওখানে লুকোনোর খুব ভালো একটা পদ্ধতি আছে। মানে আপনাকে একটা সোজা কথায় একটা 1 স্কোয়ার মাইল এরিয়াকে যদি কুম্বিং করতে
একটা 2 কোম্পানির দরকার হয়, ওইরকম এরিয়া সেখানে 20 কোম্পানির দরকার হবে। উৎপলবাবু, এখান এই থেকে জন্য- একটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো। ইতিমধ্যেই কংগ্রেস তারা সরব হয়েছে যে জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। সেক্ষেত্রে জম্মু কাশ্মীরের সিকিউরিটি নিয়ে কি বলবেন খুব সংক্ষেপে? না, ওরা যেটা বলছে, ওটা অপোজিশন পার্টি বলছে যে সিকিউরিটিতে ঢাল ছিল, সেই জন্যই এরকম হয়েছে। কিন্তু এর এগেনস্টে কোনো অ্যাকশন যদি নেওয়া হয়, তাহলে দে হ্যাভ টু বি অন দ্য সেম পেজ। দে হ্যাভ টু বি, আপনার মনে আছে নিশ্চয়ই 370 যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল, তার এগেনস্টে কোনো কংগ্রেস বা কোনো অপোজিশন পার্টি ভোট দেয়নি। একেবারে, এবং এই ভোট দেওয়ার প্রসঙ্গে খুব সংক্ষেপে আমি একেবারে শেষ প্রশ্ন খুব সংক্ষেপে দেবাশিস নন্দীর কাছে বোঝার চেষ্টা করবো। দেবাশিস বাবু, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে জম্মু কাশ্মীরে এবার লোকসভা নির্বাচনে যে পরিমাণ ভোটদানের হার, এক্ষেত্রে দাঁড়িয়ে আবারও এই জঙ্গি হানা নাশকতা কি আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে নতুন করে? তাতে কি পিছপা হয়ে যাবে সেখানকার মানুষজন আগামী দিনে? না, এটা একটা রিলেটিভ ব্যাপার। আমার মনে হয় না এতে খুব একটা এফেক্ট হবে। আচ্ছা, কারণ জঙ্গি হানা একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তান যতই আমরা স্ট্র্যাটেজি নিই, পাকিস্তান চেষ্টা করবে। আমাদের যেটা চেষ্টা করতে হবে, আমাদের কাউন্টার স্ট্র্যাটেজি করতে হবে, যাতে করে আমরা ক্ষতিগ্রস্ত আমাদের জওয়ানরা কম মরেন, একবার এবং সিভিলিয়ানরা সেখান কম থেকে মারা যায়। দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ বা বিদেশ নীতির ক্ষেত্রে কতটা জিরো টলারেন্স এখনো পর্যন্ত মেনটেন করা যায় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আমি উৎপল বাবু এবং দেবাশিস বাবু দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো জিরো আওয়ারে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জিরো আওয়ার এখানেই শেষ করছি আমি আর তিথি, এবং আমরা নজর রাখবো যে আবারও কি সার্জিক্যাল স্ট্রাইক বা এমন কোনো পদক্ষেপ ভারত নেয় যার পরিপ্রেক্ষিতে সন্ত্রাস দমনের ক্ষেত্রে একটা নজির হয়ে থাকে, সন্ত্রাসবাদীরা দুষ্কৃতীরা আবারও ডরায় ভারতকে। নজর থাকবে সেদিকে। আপাতত এ পর্যন্তই, আপনারা নজর রাখুন ক্যালকাটা নিউজে।